হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 169 পেজের অঙ্কগুলো নিয়ে। এই ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে অনলাইন স্টাডি এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ফ্রিতে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে। এর বাইরে তোমরা যদি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি এই 4টা সাবজেক্টের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। এই 4টা ক্লাসও তোমাদের শুরু হয়েছে রিভাইজের আকারে। তোমরা যদি ক্লাসগুলো করতে চাও লিংক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেখানে দেখবে, বা তোমরা প্লে লিস্টে গিয়েও ক্লাসগুলো দেখে নিতে পারো। রিভাইজের মতো করে ক্লাস করাচ্ছি, তোমরা প্রথমে অ্যান্সার করবে, সেখান থেকে দেখবে যে মোট দেখো শর্ট কোশ্চেন তোমাদের প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে 36 নাম্বার করে প্রায় শর্ট কোশ্চেন থাকে। প্রথমে তোমরা দেখো এই 36 নাম্বারের মধ্যে কত নাম্বার ঠিক অ্যান্সার করছে, বোঝা গেল? এই ক্লাসগুলো তোমরা যদি রেগুলার করো তাহলে দেখবে এই 36 তোমরা পেয়ে যাবে মাধ্যমে, বোঝা গেল? তাহলে আজকের ক্লাসের অঙ্কগুলো দেখে নাও। প্রথম কোশ্চেনে বলেছে কোন আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত দিয়েছে 25:28 হলে বার্ষিক সরল সুদের হার। এখানে এটা আমাদের ভালো করে দেখতে হবে কি স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল বলতে সুদ প্লাস আসল। তাহলে আসল সমান আমরা প্রথমে ধরে নিব, আসল সমান হচ্ছে পি টাকা। আসল আসল ব্র্যাকেটে পি লিখলাম, অনুপাত দেওয়া আছে এক্স ফর্মে নিয়ে নিলাম চলরাশি হিসেবে, তাহলে 25x টাকা। আর সুদ প্লাস আসল হচ্ছে স্ববৃদ্ধি মূল, তাহলে এ হচ্ছে স্ববৃদ্ধি মূলকে আমরা এ অক্ষর দ্বারা প্রকাশ করি, এ সমান হচ্ছে 28x। বোঝা গেল? এখান থেকে পেয়ে যাবো আমরা সুদ আর এর মান, আর সমান কত হবে 28x মাইনাস 25x, বিয়োগ করলে পাচ্ছি সুদ আমরা পেয়ে গেল। বের করতে হবে বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ p ইকুয়াল টু 1। বার্ষিক বলেছে তাহলে 1 বছর। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r ইকুয়াল টু হচ্ছে pt r বাই হচ্ছে 100, বা r সমান cx, p হচ্ছে 25x, সময় হচ্ছে 1 বছর, ছোট r এর মান বের করব, বাই হচ্ছে নিচে 100। বোঝা গেল? x x কাটছে 25, 4 এ হচ্ছে 100, বা r সমান হচ্ছে 12। আর হচ্ছে সরল সুদের হার, বের করতে বলেছে বার্ষিক সরল সুদের হার, তাহলে আমরা পেয়ে গেলাম 12%। অপশন বি তে দেখো রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। যদি কোনো তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, পরের ক্লাসে আমি সেই প্রবলেম গুলো তোমাদের আলোচনা করব। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, দেয়া আছে √5 প্লাস √3 ইজ ইকুয়াল টু এক্স হলে √5 মাইনাস √3 এর মান আমাদের বের। এটাকে আমরা একটু পাই ফর্মে নিই, 1 বাই √5 প্লাস √3 সমান হচ্ছে 1 বাই এক্স। দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 1 এর সাথে যদি এক্স গুণ করি তাহলে পাচ্ছি এক্স, একই রকম ভাবে 1 এর সঙ্গে যদি √5 প্লাস 3 গুণ করি তাহলে পাচ্ছি √5 প্লাস 3। এখন উভয় পক্ষে বলছি আবার উপরে নিচে গুণ করছি, √5 মাইনাস 3, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। এটার উপরে নিচে আমরা গুণ করলাম √5 মাইনাস √3, এর পাশে কি থাকছে 1 বাই x, বা √5 মাইনাস √3। ঠিক আছে, নিচেরটা দেখো ফর্মুলা হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হয়, a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস। এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b দেওয়া আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a সমান হচ্ছে
√5 তাহলে তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x, বা √5 মাইনাস √3, নিচে √5 এর স্কোয়ার যদি করি তাহলে পাচ্ছি 5 মাইনাস √3 স্কোয়ার করলে হচ্ছে 3 সমান হচ্ছে 1/x, বা √5 মাইনাস √3 সমান 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে 2, 2টা পাশে একবার গুণ করে দিলাম তাহলে 2/x পেলাম কি √5 মাইনাস √3 সমান হচ্ছে 2/x, 2/x অপশন দেখে নাও বি তে রয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের চেক, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে কোণ সিওডি মান এর মান হবে 60 ডিগ্রি। সব মনে রাখবে, তোমরা প্রমাণও করতে পারো, আগে এটাই মনে রাখবে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন, কি বললাম, যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা মনে রাখবে। যদি এটা 2 নাম্বার কোশ্চেন পড়ে তাহলে কিন্তু আমাদের সমানটা প্রমাণ করতে হবে। দুটো যে দুপাশে দুটো যে নিলাম, এটা হচ্ছে কেন্দ্র, এই যে দুটির দৈর্ঘ্য সমান, এই যে দুটির দৈর্ঘ্য হয়েছে এ বি আর সিডি দুটি যে সি আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি হয়েছে, থেকে আমরা কি কি পাচ্ছি, 1 নম্বর এ বি ইজ ইকুয়াল টু সিডি, যে দুটি সমান বলেছে। 2 নম্বর কি, একবার করে ও সি ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু এ, সবগুলোই তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ। 3টে তাহলে আমরা শর্ত পেয়ে গেলাম। কি শর্ত হিসেবে সর্বসম, এস এস, এই শর্ত হিসেবে সর্বসম ত্রিভুজ এ ও বি সর্বসম হচ্ছে ত্রিভুজ সিওডি। এই কি কোণের মান দিয়েছে দেখো, কোণ এ ও বি এই কোণের মান দেওয়া আছে, তাহলে এই দুটো কোণের মান আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাহলে কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি দিয়েছে। যেহেতু এবি নয় ও এ ইজ ইকুয়াল টু ও বি, দুটোই হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ এ ইজ ইকুয়াল টু কোণ বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু এগুলো সর্বসম, দেখো সব দুটো ত্রিভুজেই আমরা সমান ত্রিভুজ, সমান দৈর্ঘ্যের ত্রিভুজ পেলাম। এই দুটো ত্রিভুজ সর্বসম, সর্বসম হওয়ার জন্য অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, তাহলে কোণ এ ও বি সমান হচ্ছে কোণ সিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি। হয়ে গেল। এটা তোমরা মনে রাখবে যে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন হয়, এটা তোমরা মাথায়। পরের কোশ্চেন দেখো কি বলেছে, তাহলে অ্যান্সার হলো অপশন ডি, 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ আমাদের লিখতে। এগুলো কিন্তু খুব সহজ কোশ্চেন, জাস্ট তোমাদের একটু বুঝতে হবে। তাহলে এবি ধরে নাও পোস্ট আর বিসি হচ্ছে ছায়াপথ, তাহলে এবি ধরে নিলাম পোস্ট, ঠিক আছে, আর বিসি হচ্ছে ছায়া, বিসি হচ্ছে ছায়া হলো। এরপর দেখো কি বলেছে, পোস্টটির ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ নয়, উচ্চতার √3 গুণ,
উচ্চতা, তাহলে ছায়া হচ্ছে, তাহলে বিসির দৈর্ঘ্য সমান হচ্ছে পোস্টের উচ্চতার √3। তাহলে এবির সঙ্গে যদি আমরা √3 দিয়ে গুণ করি তাহলে পাবো, ঠিক আছে। তাহলে এটা সমান দিয়ে একটু লিখি, √3 হলো। বের করতে বলেছে উন্নতি কোণ, তাহলে সি কোণের মান বের করতে হবে। তাহলে সি কোণ সমান ধরে নিলাম থিটা, তাহলে tan থিটা সমান হচ্ছে, tan বলতে কি লম্ব বাই হচ্ছে তাহলে বিসি সমান, আচ্ছা প্রথমে এবি লিখে দিলাম, এবি সমান না এবি বিসি জায়গায় লিখছি √3, ঠিক আছে। এবি এবি কাটছে 1/√3। tan কতর মান 1/√3? tan 60 না 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে হয়েছে। tan tan কাটছে, এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু হয়েছে। থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি, অপশন। এরপর যদি বলে যে ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের উচ্চতা সমান কখন, সমান হবে তাহলে এবি ইজ ইকুয়াল টু বিসি হবে যখন থিটা ইকুয়াল টু হচ্ছে 45। থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে tan 45 ডিগ্রি সমান হচ্ছে, tan বলতে কি লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব tan 45 ডিগ্রির মান কত হয় 1, তাহলে এবি ইজ ইকুয়াল টু বিসি হয়ে গেল, এবি ইজ ইকুয়াল টু। এরপর দেখো আর একটু বলে দিই, কোশ্চেন এইভাবেও হয়, থিটার মান, এই থিটার মান, ঠিক আছে, যদি গ্রেটার দেন 45 ডিগ্রি তাহলে কি হবে, 45 ডিগ্রি থেকে যদি বেশি হয় থিটার মান তখন এই বিসিটা হবে, বিসি হবে ছোট হবে এবি থেকে। দেখো ছবি, থিটার মান 45 ডিগ্রি থেকে বেশি হবে বলতে কি ডি বিন্দুর পাশাপাশি আসবে, পাশাপাশি যত আসবে তত হচ্ছে কি ছায়ার দৈর্ঘ্য কম হবে। এরপর 2 নম্বর, 45 ডিগ্রি থেকে যখন কম, এই পাশে দূরের দিয়ে সি বিন্দু থেকে দূরের দিয়ে চলে যাবে, তখন কি হবে যে বিসিটা বড় হবে হয়েছে। আরেকটা কেস তো তোমাদের বললাম সমান হবে যখন ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে গেল। এই তিনটে জিনিস তোমরা কিন্তু মনে রাখো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে এস এবং কোণের দৈর্ঘ্য ডি হলে এস এবং ডি এর মধ্যে সমান। সহজ কোশ্চেন, সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের প্রথমে আমার ধরে নিতে হবে কি বাহু, তাহলে বাহু সমান ধরে নিলাম এ হয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কয়ার, কর্ণ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে √3। এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবে, যদি বলে কর্ণ, ঘনকের কর্ণ, তাহলে হচ্ছে a√3 হয়েছে। আর যদি বলে কোন তলের কর্ণের দৈর্ঘ্য, কোন তলের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সেক্ষেত্রে হবে এ, এটা কিন্তু মাথায় রাখবে। যদি বলে কোন তলের কর্ণের দৈর্ঘ্য তখন হচ্ছে a√2, আর যদি বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তখন হবে a√3 হয়েছে। আমাদের বের করতে হবে এস আর ডি এর মধ্যে সম্পর্ক। এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষকে এখানে স্কোয়ার করছে, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে √3 স্কোয়ার করলে হচ্ছে 3 হয়েছে। স্কোয়ার মান বসাতে পারো বা 2 দিয়ে গুণ করতে পারো, 2 দিয়ে গুণ করলাম, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6 স্কোয়ারের জায়গায় বসাচ্ছি। এখন আমাদের সম্পর্ক দেখতে হবে কি আকারে দেওয়া আছে, তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু s/2, অপশন ডি তে রয়েছে। তাহলে অ্যান্সার কি পেলাম, অ্যান্সার পেলাম অপশন ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু s/2। এরপর দেখো কি বলেছে যে 1 ও 10 এর মধ্যে মৌলিক সংখ্যা,
ভাষাগুলো কিন্তু মনে রাখবে। জোড় বিজোড় বলেনি, বলেছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যা এক আর হচ্ছে ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এক আর ওই সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। 1 থেকে 10-এর মধ্যে প্রথম মৌলিক সংখ্যা 2, তারপর হচ্ছে 3, তারপর 5, তারপর 4টা রয়েছে। দেখো 1 থেকে শুরু করবে না, মৌলিক সংখ্যা কি 1 আর সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, 1 নয়, মৌলিক সংখ্যা কিন্তু 1 নয়। যদি ছোট মৌলিক সংখ্যা বলা হয় তাহলে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে তাদের গড় বের করতে হবে। তাহলে সমষ্টি করে দিলাম, বাই হচ্ছে 4, মোট 4টা সংখ্যা রয়েছে। দেখো 5, 2 3 5, 5 10 আর 7 17, 17/4 ভাগ করতে হবে 4 6 16, এক থাকছে 0.25, অপশন সি তে রয়েছে। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন সি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, 2 এর দাগের কোশ্চেন, শূন্যস্থান দেওয়া আছে কি এখানে 3x² minus 10x plus m plus 1 is equal to 0 সমীকরণের একটি বীজ অপরটি অনন্য, তবে অনন্য করলে m এর মান। অনন্য বলতে কি, ধরো একটি বীজ আলফা, তাহলে অন্য বীজটি হচ্ছে এর অনন্য বলতে 1/α হয়েছে। তাহলে বীজ দুটির গুণফল করি, আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু বীজ দুটির গুণফল সমান কি হয় c/a। এখানে c হচ্ছে m প্লাস 1 আর a হচ্ছে, এখানে দেখো আলফা আলফা কেটে গেল, থাকছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে m প্লাস 1 বাই 3 দিয়ে গুণ করছি, m প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বা m ইজ ইকুয়াল টু হচ্ছে m ইজ ইকুয়াল টু 2, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার m ইজ ইকুয়াল টু। পরের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার হচ্ছে অপরিবর্তিত বা স্থির, অপরিবর্তিত। ঠিক আছে, এখন দেখো যদি এটার পরিবর্তে সুদের হার যদি বাদ দিত, যে সুদের পরিমাণ, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ আর নয় সুদের পরিমাণ, তখন পরিবর্তনশীল, তো সুদের পরিমাণ সবসময় বৃদ্ধি পায়। বোঝা গেল? কি বলছে আরেকবার বললাম, শুনে নাও। যদি বলে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ ড্যাশ থাকে বা ড্যাশ হয়, তখন সবসময় মনে রাখবে বৃদ্ধি। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি বা সরল সুদের ক্ষেত্রে সুদের হারটা সবসময় একই থাকে, প্রতি বছর একই থাকে, যদি কোনো শর্ত দেওয়া না থাকে। পরের কোশ্চেন, একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের বেসের উপর লম্ব দূরত্ব কত? এটা হচ্ছে 0। দেখো বৃত্ত, ব্যাস আর কেন্দ্র, ব্যাস হচ্ছে কেন্দ্র বরাবর যাচ্ছে, তাহলে লম্ব দূরত্ব কোনো থাকবে না, 0 হচ্ছে। পরের কোশ্চেন, পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন কি সমান? পি আর কিউ পূরক কোণ, তাহলে পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাকে পূরক কোণ। পেয়ে গেলাম পি প্লাস কিউ ইকুয়াল টু 90। এখান থেকে আমরা পি এর মান পেয়ে যাব, পি সমান 90 ডিগ্রি মাইনাস যে কি সাইন এর মান, তাহলে পি এর জায়গায় বসাচ্ছি 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, থিটার জায়গায় এখানে দিয়েছি, তাহলে অ্যান্সার হচ্ছে কস হয়েছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো,
অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ, এটা হবে স্থূলকোণ। ঠিক আছে, এখানে যদি ক্ষুদ্রতমর জায়গায় যদি বৃহত্তম থাকে, বৃহত্তম, ঠিক আছে, তখন হয়ে যেত সূক্ষ্মকোণ। বোঝা গেল? তাহলে ক্ষুদ্রতম থাকলে হবে স্থূলকোণ, আর যদি বৃহত্তম থাকে তখন হবে, বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে স্থূলকোণ। পরের কোশ্চেনে বলেছে রাশিগুলির মধ্যমান মান দেবে। মধ্যমান মানের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, বা মধ্যমান যখন আমরা বের করব তখন দেখবো কি যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে না নেই। যদি না থাকে প্রথম কাজ হবে সেগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তার ছোট থেকে বলবো, তাহলে প্রথমে সাজিয়ে নিই, এখানে সাজানো নেই। সব থেকে ছোট রয়েছে 3, তারপর রয়েছে 5, 6, 7 আর 9 হলো। এরপর দেখতে হবে n বলতে মোট কতগুলো সংখ্যা রয়েছে। এখানে দেখো সংখ্যা রয়েছে 5টি, তাহলে n = 5। তাহলে মধ্যমা সমান, দেখো n হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা n+1/2 তম। তাহলে 5 + 1/2 সমান 6, তাহলে 6 তম। 6 বলছে আবার 6 বাই হচ্ছে 2, তাহলে 3 তম। ঠিক আছে, এবার 3 তম পদ এখানে কত রয়েছে? 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6। পরের কোশ্চেন, সপ্তম দিয়েছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসলে এত টাকা হবে। তাহলে সুদ আসল, তাহলে আমরা প্রথমে বের করবো সুদের পরিমাণ। একবার করছি, আর এই অঙ্কটা করা হয়েছিল আগের ক্লাসে, শূন্যস্থান পূরণ ছিল, এটা সত্য। কিভাবে সত্য হচ্ছে বলছি, আর লিখছি না। তাহলে আমরা প্রথম বের করছি সুদের সুদ। ফর্মুলা তোমাদের বললাম, সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় আর সমান হচ্ছে আসল, আসল এখানে দিয়েছে কত 2p, ইন্টু সময়, সময় বলেছে টি, ইন্টু সুদের হার r/2, বাই নিচে থাকছে কত 2 2 কাটছে, পড়ে থাকছে টি টি আর বাই হচ্ছে 100। এটা হচ্ছে সুদের পরিমাণ। তাহলে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল সমান কত হবে? ছিল আসল 2p, সুদ হয়েছে পিটি আর বাই হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। এখানেও দেখো রয়েছে এটা। পরের কোশ্চেনে বলেছে এর অনুবন্ধীকরণী, এই অনুবন্ধীকরণী কনসেপ্টটা যেন তোমাদের ক্লিয়ার হয়। যে কোনো একটি করণী a প্লাস, ঠিক আছে, a+√b এর অনুবন্ধীকরণী হবে এর অনুবন্ধীকরণী হবে শুধুমাত্র রুটের আগে সাইনটা চেঞ্জ, তাহলে a মাইনাস রুট, এটা হচ্ছে তার অনুবন্ধী। বোঝা গেল কি বলছে? আবার শুনো ভালো করে, বেশি কিছু মনে রাখার দরকার নেই। অনুবন্ধীকরণী যখনই বলবে তখনই আমরা কি করব, রুটের আগে যে সাইনটি, অমূলক সংখ্যার আগে যে সাইনটি রয়েছে সেটা সাইনটা চেঞ্জ করব। আর কিছু তোমাদের কি বললাম, রুটের আগে সাইন চেঞ্জ। তাহলে এখানে প্লাস ছিল, এখানে হয়েছে মাইনাস। এখানে দিয়েছে কত, √3 মাইনাস √2, এর অনুবন্ধীকরণী আমার অনুবন্ধীকরণী মানে কি, রুটের আগে সাইন। তাহলে এখানে প্লাস সাইন আছে, মাইনাস, মাইনাস, এটা হচ্ছে অনুবন্ধী। যেটা দেয়া রয়েছে এটা কি, তাহলে এটা হচ্ছে করণী উৎপাদক নির্দেশক হয়ে গেল। এটা হচ্ছে যেটি দেয়া রয়েছে সেটা হচ্ছে করণী উৎপাদক নির্দেশক, তাহলে এটা হয়ে গেল মিল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলেছে 4। দেখো ছবিতে দেখে নাও,
ছবি আঁকলেই তোমরা নিজের থেকে সলভ করতে পারবে। বলেছে বহিঃস্পর্শ করে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, একটির ব্যাসার্ধ দিয়েছে 7, আরেকটির ব্যাসার্ধ দিয়েছে, ঠিক আছে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ বি যদি দুটো কেন্দ্র ধরি, তাহলে এটা ছেদ করেছে পি বিন্দুতে, এপি সমান দেওয়া আছে 7 আর পিপি সমান দেওয়া আছে কত, বের করতে বলেছে এবির দৈর্ঘ্য, তাহলে এবি সমান কত হবে 7 প্লাস 3 সমান হচ্ছে 10, কিন্তু দিয়েছে কত 4, তাহলে হচ্ছে কি। এবারে দেখো এটা যদি বলতো যে অন্তস্থ ভাবে ছেদ করেছে, ভেতরে ছেদ করেছে, তখন কিন্তু সঠিক উত্তর 7 মাইনাস 3। তাহলে আমাদের মনে কি রাখতে হবে, যদি কোনো বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুটির যোগফল, আর যদি অন্তস্থ ভাবে ছেদ করে তাহলে বড়টির ব্যাসার্ধ মাইনাস ছোটটির ব্যাসার্ধ। হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন প্রস্থের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এখন তোমাদের ডিটেলে বলে দিলাম, আর আলোচনা করলাম না, বুঝলো। তাহলে অ্যান্সার হচ্ছে পরের কোশ্চেন যে 2√6 সেমি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির দৈর্ঘ্য। বলেছে ঘনক দুটি ঘনককে যদি পাশাপাশি রাখা তাহলে আয়তঘনকটির দৈর্ঘ্য। সহজ কোশ্চেন, জাস্ট তোমাদের কনসেপ্ট একটু জানতে হবে। দুটি ঘনক, এটি একটি ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দুটোর সমান, আরেকটি ঘনক দুটি ঘনক পুরো সেম সাইজের। তাহলে এখন উৎপন্ন হচ্ছে সেটির নাম হচ্ছে আয়তঘন। এই আয়তঘনের দৈর্ঘ্য এ বি, এই এ সি এটাই হচ্ছে আয়তঘনটির দৈর্ঘ্য। তাহলে এবির দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্য কত, বিসির দৈর্ঘ্য হচ্ছে কত, তাহলে দুটো যোগ করলে আমরা পাচ্ছি এসি, তাহলে এসি সমান কত হবে 2√6 প্লাস 2√6 সমান হচ্ছে 4 হয়ে গেল। তাহলে 4√6 এখানে দিয়েছে কত, দিয়েছে 12√6, তাহলে হবে মিথ্যা। বোঝা গেল। দেখো ভালো করে কিন্তু দেখো কি বলেছে, 2√6 সেমি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনটির দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এটা, তাহলে প্রস্থ সমান কত হবে, প্রস্থের তো কোনো পরিবর্তন হচ্ছে না, প্রস্থ সমান হবে a√6 থাকবে, উচ্চতাও একই থাকবে। বোঝা গেছে। তাহলে এখানে অ্যান্সার ছিল 12√6, অ্যান্সার আমাদের হলো 4√, ঠিক আছে। এটা কিন্তু ভুল করে গুণ করবে না, 2√6 ইন্টু 2√6, তাহলে কত হবে 4√6 সমান হচ্ছে 24, গুণ নয়, দুটো হচ্ছে যোগ, হয়েছে। এরপর বলেছে কি রাশিগুলির সংখ্যা, সংখ্যাগুরু মান হচ্ছে সেটি যেটি হচ্ছে বেশি বার রয়েছে বা যার পরিসংখ্যা সবথেকে বেশি। এখানে দেখো কি রয়েছে, সব থেকে বেশি বার 7। আচ্ছা এখানে দিয়ে সংখ্যাগুরু মান 7, প্রথম তাহলে 7টাই আমরা দেখি 7 কবার রয়েছে, 1 2, 7 রয়েছে 2, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি 5, সবগুলোই আগে লিখি, 3 রয়েছে একবার, ঠিক আছে। তার 3 এর পর হচ্ছে ছোট সংখ্যা রয়েছে 5, 5ও রয়েছে একবার। এরপর হচ্ছে 6, 6 রয়েছে, 6 নয় 16,
16 রয়েছে একবার। এরপর দেখো 12 রয়েছে 1 2 3। ঠিক আছে, আর কে পড়ে রইল? 8 রয়েছে একবার। 8 এর পর থাকছে 11 রয়েছে। সংখ্যাগুরু মান কি? সংখ্যাগুরু মান হচ্ছে সেটি যার পরিসংখ্যা সব থেকে বেশি। কারণ সব থেকে বেশি পরিসংখ্যা রয়েছে 3 তাহলে 12 পরিসংখ্যা সব থেকে বেশি, তাহলে 12 হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দিয়েছে কত? 7, তাহলে এটা হবে কি? বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পিডিএফ তোমরা যদি নিতে চাও 7797151981 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আর অনলাইন স্টাডি এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা শিখে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।